নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল কাশেম, সহকারী শিক্ষক, ঢাকা উদ্যান পাবলিক স্কুল। আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন, অর্থাৎ 5 অধ্যায়। পাঠ শিরোনাম হলো রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ। এটা হচ্ছে পার্ট 5.8। 2 নাম্বার আছে ক্যাটায়ন ও অ্যানায়ন, এটা হচ্ছে পার্ট 10.9। তাহলে চলো আমরা আজকে প্রথমে শিখি রাসায়নিক বন্ধনটা কি। দেখো তো, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাই না? অর্থাৎ এই একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণু দুটো মিলে হাইড্রোজেন অণু সৃষ্টি করে। সেরকম আরো দুইটা পরমাণু, হাইড্রোজেন এবং ক্লোরিন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে, তাই না? অর্থাৎ এই যে হাইড্রোজেন এবং দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন করলো। এই ক্ষেত্রে একজন আরেকজন কাছাকাছি যখন আসে, তখন তাদের মধ্যে এক ধরনের বল কাজ করছে, যার ফলে হাইড্রোজেন অণু গঠিত হয়েছে। সেরকম হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের কাছাকাছি আসার ফলে এদের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড বন্ধন গঠিত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি হাইড্রোজেন রাসায়নিক বন্ধনটা কি? অর্থাৎ হাইড্রোজেন রাসায়নিক বন্ধন হলো অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, তাকে আমরা বলি রাসায়নিক বন্ধন, তাই না? আচ্ছা, এই অণুতে পরমাণুগুলো যে আকর্ষণ বলে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলি রাসায়নিক বন্ধন। তাহলে এই যে অণুতে পরমাণুগুলো বন্ধনে যুক্ত হয় বা আবদ্ধ হয় কেন? এরা তো ফ্রিলি থাকতে পারে, কেনই বা যুক্ত হয়, তাই না? অর্থাৎ কেন বা রাসায়নিক বন্ধন গঠন করে, তাই তো? আচ্ছা, একটু খেয়াল করো তো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, এরও কিন্তু 1। অর্থাৎ প্রতিটা মৌল চাই তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলোর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে বা 8টা থাকে, যাদেরকে বলা হয় দ্বিত্ব বা অষ্টক। এই দ্বিত্ব এবং অষ্টক যদি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে থাকে, তারা কিন্তু অধিক স্থিতিশীল এবং এরা অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক বন্ধন আবদ্ধ হয় না। এই জন্যই প্রতিটা মৌল চায় হয় ইলেকট্রন আদান প্রদান করে, না হয় শেয়ার করে বা ভাগাভাগি করে তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হতে চায়। দেখো, এই হাইড্রোজেন একটা আছে, তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 2। তখন সে কি করবে? আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, তাহলে এই যে হাইড্রোজেন অণু গঠন করলো, তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে হিলিয়াম। অর্থাৎ হিলিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এই জন্যই তারা পরস্পরের যুক্ত হাইড্রোজেন অণু গঠন করে। তদ্রূপ হাইড্রোজেন এর 1, ক্লোরিন হচ্ছে 17। এই কারণে এরা রাসায়নিক বন্ধনে যুক্ত হয়। তাহলে আমরা কি বলতে পারি? রাসায়নিক বন্ধনের মূল কারণ হচ্ছে প্রতিটা মৌলের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা বা নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করা। এই হচ্ছে মূল কারণ। এই কারণেই মূলত পরমাণুগুলো রাসায়নিক বন্ধনে যুক্ত হয়, তাই না? তাহলে রাসায়নিক বন্ধন যদি আমরা আরেকবার বলার চেষ্টা করি, এরকম হবে। অর্থাৎ অণুতে পরমাণুগুলো পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলি রাসায়নিক বন্ধন। ঠিক আছে? বন্ধনের কারণটা আমরা আলোচনা করলাম। মূল কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা বা স্থিতিশীলতা অর্জন করা। আচ্ছা, এরপরে আমরা যদি আসি ক্যাটায়ন ও অ্যানায়ন নিয়ে আলোচনা করি। ক্যাটায়ন ও অ্যানায়ন আলোচনা করার আগে একটু দেখো তো, স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুর কি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই না? অর্থাৎ স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু, আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, একটা স্বাভাবিক পরমাণু, এই পরমাণু থাকা অবস্থায় এর এই যে প্লাস, অর্থাৎ কেন্দ্র থেকে নিউক্লিয়াস, বাইরে থেকে বিভিন্ন কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রনগুলো সর্বদা ঘুরতে থাকে, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, একটা নিরপেক্ষ
পরমাণুতে একটা স্বাভাবিক অবস্থায় পরমাণু থাকে, তার যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে ঘুরতে থাকে। এদেরকে আমরা বলি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিরপেক্ষ পরমাণু। এরকম একটা পরমাণুর যতগুলো ইলেকট্রন থাকে সমসংখ্যক পরিমাণ প্রোটন থাকে, তাই না? এখান থেকে যদি আমরা ইলেকট্রনকে সরাই দিই, অর্থাৎ দেখো এই চার্জ নিরপেক্ষ একটা পরমাণু থেকে পরমাণুর সর্বশেষ কক্ষ থেকে যদি আমরা একটা ইলেকট্রন সরাই ফেলি, ধরো আমরা এটাকে সরাই ফেললাম, এই যে এটাকে, হ্যাঁ, এটাকে আমি বাদ দিলাম, তাহলে বাদ দিলে দেখো তো এখানে কিন্তু সোডিয়াম পরমাণু সংখ্যা 11, তাহলে এখানে প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি হলো, একটা কমে গেল। এখানে কিন্তু কতটা ছিল দেখো, 11টা, এখানে ছিল কয়টা, 11টা, অর্থাৎ সমসংখ্যক। কিন্তু যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন তার ইলেকট্রন হয়ে গেল 10, প্রোটন সংখ্যা হয়ে গেল 11। তাহলে আমরা জানি প্রোটন সংখ্যা হচ্ছে প্লাস আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে এই যে একটা পরমাণুর আয়নের সৃষ্টি হলো, এই আয়নের সামগ্রিক চার্জ কি হতে পারে? দেখো তো কার পরিমাণটা বেশি আছে, প্রোটনের পরিমাণ, এর চার্জ কি পজিটিভ, তাহলে এর আধান হবে পজিটিভ বা চার্জ হবে পজিটিভ। আমরা কিন্তু এখানে ভুল করি, ইলেকট্রন মাইনাস দিয়ে অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিলে তখন আমরা বলি নেগেটিভ হবে। দেখো এই জিনিসটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিলে সাথে সাথে সে পজিটিভ, কারণ ইলেকট্রন সংখ্যা কমতাছে, বাট প্রোটন বা প্লাসের চার্জ কিন্তু কমে নাই, এই জন্যই তোমাদের হবে সামগ্রিক চার্জ পজিটিভ। একেই বলা হয় ক্যাটায়ন। তাহলে আমরা কি বলতে পারি ক্যাটায়নের সংজ্ঞাটা? ক্যাটায়নের সংজ্ঞাটা বলতে পারি ধনাত্মক চার্জ যুক্ত ধাতব আয়নকে, ধাতব মানে ধাতুর আয়নকে বলা হয় ক্যাটায়ন, তাই না? এরকম করে লিথিয়াম হতে পারে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অর্থাৎ ধাতু, সকল ধাতু ইলেকট্রন দান করে, তাই না? দান করে ক্যাটায়নে পরিণত হয়। আচ্ছা, এই যে ধাতুগুলা ইলেকট্রন কেন দান করে বা কেনই বা ক্যাটায়ন সৃষ্টি করে, এটা আমাদের একটু জানার দরকার, তাই না? আচ্ছা, পর্যায় সারণীর আমি যদি তোমাদেরকে একটু পর্যায় সারণী দেখানোর চেষ্টা করি, একটু দেখো তো বইতে। এই পর্যায় সারণীর এদিকে হচ্ছে বাম দিক, এদিকে হচ্ছে ডান দিক। আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে অর্থাৎ ধাতব সংখ্যা কিন্তু হ্রাস পায়, অর্থাৎ ধাতব ধর্মটা হ্রাস পায়। কিভাবে? অর্থাৎ বাম দিকে যে মৌলগুলো আছে এদের ধাতব ধর্ম একটু বেশি, এদের ধাতব ধর্ম কিন্তু কম। আবার দেখো আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কিন্তু আস্তে আস্তে কমে যায়, তাই না? পরমাণুর আকার কমে যায় কেন? কারণ হচ্ছে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হওয়ার কারণে বাট শক্তি স্তর বাড়ে না। প্রোটন এবং নিউক্লিয়াসে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এদের আকারটা বা আয়তনটা কমিয়ে ফেলে। আচ্ছা, তাহলে দেখো তো যে হাতের বাম দিকে যে মৌলগুলো আছে এদের ধাতব ধর্ম কিন্তু বেশি। এই ধাতব ধর্মের সর্বশেষ কক্ষপথে হয় একটা ইলেকট্রন আছে, না হয় দুইটা আছে, না হয় সর্বোচ্চ 3টা করে ইলেকট্রন থাকে। হ্যাঁ, এই 3টা করে ইলেকট্রন থাকার কারণে থাকে। আবার দেখো, অর্থাৎ আমরা বললাম বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু আকার কিন্তু হ্রাস পায়, তাহলে বাম দিকে যে ধাতুগুলো আছে এদের আকারও কিন্তু বড়। এই বড় আকার হওয়ার কারণে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে তেমন আকর্ষণ বল কাজ করে না, অর্থাৎ দুর্বলভাবে তারা আবদ্ধ থাকে। এই দুর্বলভাবে আবদ্ধ থাকার কারণে এদের ক্ষেত্রে বা সর্বশেষ শক্তি স্তরে আমরা যদি সামান্য পরিমাণ বল প্রয়োগ করি বা শক্তি দেই বা বাইরে থেকে একটু তাপ দেই, তাহলে কি হয়, এই ইলেকট্রনটা আস্তে চলে যায়, চলে গেলে সে ধনাত্মক চার্জে পরিণত হয়, তাই না? এইভাবেই মূলত ধাতুগুলা ধনাত্মক চার্জে বা ক্যাটায়নে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা, এরকম করে হতে পারে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ম্যাগনেসিয়াম Mg, এখান থেকে সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Mg+2 হয়, তাই না? অর্থাৎ আমরা যদি আরেকটা দেখানোর চেষ্টা করি, অ্যালুমিনিয়াম Al 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, অ্যালুমিনিয়াম +3 হয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিলে Al+3 বা 3+ যেটাই বলো। ক্লিয়ার? এভাবে মূলত ক্যাটায়নের সৃষ্টি হয়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো তাহলে ধাতুগুলা ক্যাটায়ন সৃষ্টি করে, তাহলে কি
সকল ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে, তাহলে অধাতুগুলো কি ক্যাটায়ন সৃষ্টি করে না? বা অধাতুগুলো কি ক্যাটায়ন সৃষ্টি করতে পারে? আচ্ছা আমরা একটু আলোচনা করি। আমি যে বললাম পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে এদের ধাতব ধর্ম হ্রাস পায়, অর্থাৎ ডানে যে মৌলগুলো আছে ওরা হচ্ছে অধাতব। আবার দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কিন্তু হ্রাস পায়। তাহলে বাম দিকের থেকে তুলনায় ডান দিকে যে মৌলগুলো আছে তাদের আকার ছোট। এই আকার ছোট হওয়ার কারণে অধাতব হওয়ার কারণে, এবং অধাতবের দেখো সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ 4টা ইলেকট্রন থাকে, 5টা থাকে, 6টা থাকে, 7টা থাকে। যেমন আমরা হ্যালোজেনের ক্ষেত্রে দেখলাম সর্বশেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে, তাই না? আচ্ছা এদের অনেকগুলো ইলেকট্রন সংখ্যা আছে, আকার ছোট, আবার অধাতব। এদের ক্ষেত্রে অনেকগুলো ইলেকট্রনকে আমি একসাথে সরাতে আমার বাইরে থেকে অনেক শক্তির প্রয়োজন, যেটা অসম্ভব। তাছাড়া এদের আয়নীকরণ শক্তি মান কিন্তু অনেক বেশি, আয়নীকরণ শক্তির মান বেশি, ইলেকট্রন আসক্তি বেশি। হ্যাঁ, এই যার প্রেক্ষাপটে অধাতুর সর্বশেষ কক্ষপথে খুব সহজে ইলেকট্রনগুলো ছড়ানো যায় না বা ত্যাগ করানো যায় না, যার কারণে তারা ক্যাটায়নকে সৃষ্টি করতে পারে না। ক্যাটায়ন সৃষ্টি করার 1 নাম্বার শর্ত আছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন তাড়ানো বা সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেললেই সে ধনাত্মক চার্জে পরিণত হবে, যেমনটা আমরা অধাতুর ক্ষেত্রে পারি না, অনেক পরিমাণ শক্তি প্রয়োজন। এই জন্যই সাধারণত অধাতুগুলা ক্যাটায়ন সৃষ্টি করে না। তার মানে সকল ধাতু ক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে যেহেতু অধাতুগুলো ক্যাটায়ন সৃষ্টি করলো না, তাই না, ক্যাটায়ন সৃষ্টি করে নাই, তাহলে কি ওদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন পরিবর্তন হবে না? নিশ্চয় হবে। তাহলে তখন তারা কি করবে? দেখো তো আমরা বললাম প্রতিটা মৌল চায় তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। আমরা যদি হ্যালোজেনের একটা মৌলর যেটা হচ্ছে ক্লোরিনের কথা যদি চিন্তা করি বা হ্যালোজেন গ্রুপের কথা চিন্তা করি, তাদের সর্বশেষ কক্ষপথে কিন্তু 7টা করে ইলেকট্রন আসে। তাহলে এদের ক্ষেত্রে যদি আমি একটা ইলেকট্রন দিয়ে দিই, কয়টা হয়? 8টা, যে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, তাই না? আর্গনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে। তাহলে আমরা যদি এদের ক্ষেত্রে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কিন্তু সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, তাই না? তাহলে এই যে সে কি করবে? ইলেকট্রনটা গ্রহণ করবে। ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা দান করছে, এক্ষেত্রে সে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে গ্রহণ যদি করে, তাহলে দেখো তো তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের অবশ্যই পরিবর্তন ঘটে। যেমনটা এখানে একটু দেখো, এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে ক্লোরিনের ক্ষেত্রে, আমি এই যে আর একটা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে দেখো তো এখন এই ক্লোরাইড আয়ন অর্থাৎ মাইনাসে পরিবর্তন হলো, এবং এর ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা কত হলো? 18, তাই না? এবং সে ঋণাত্মক চার্জে পরিণত হলো। এটাকে আমরা ধনাত্মক চার্জে যুক্ত যখন হলো তখন আমরা ক্যাটায়ন বললাম। তাহলে এখানে যেহেতু ঋণাত্মক চার্জে পরিণত, তাকে আমরা বলবো অ্যানায়ন। তাহলে আমরা সংজ্ঞাটা এরকম করে বলতে পারি, ঋণাত্মক চার্জ যুক্ত অধাতব পরমাণুকে বলা হয় অ্যানায়ন, তাই না? আমরা কিন্তু, আমি আরেকটু সতর্ক করে দিই, মনে রাখতে হবে যখন আমরা ইলেকট্রনটা যোগ করি তখন কিন্তু এখানে মাইনাস না দিয়ে প্লাস দিই, এটা কিন্তু আমাদের সতর্ক থাকে, সেই ইলেকট্রনগুলো আজকে প্লাস হবে না, এখানে কিন্তু ভুল। এখানে দেখো তো আমি যদি আরেকটু হিসাব করি, এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, এই ক্ষেত্রে ইলেকট্রন ছিল 17, অর্থাৎ একটা নিরপেক্ষ পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক সমসংখ্যক পরিমাণ পারমাণবিক সংখ্যা যতটা থাকে ঠিক ততটা ইলেকট্রন থাকে। কিন্তু এটা কিন্তু চার্জ যুক্ত হয়ে গেছে, সে কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে ছিল ইলেকট্রন কয়টা? 17টা, এখানে হবে কত? 18টা। কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটাও মাথায় রাখতে হবে। পারমাণবিক সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার পর্যায় সারণীতে তার অবস্থান যেখানে আছে তার অবস্থান চেঞ্জ হয়ে যাবে। যেমনটা আমি যদি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যদি 18 দেই, বোঝার বিষয়, যদি 18 দিই তাহলে সে আর্গনের ওখানে অবস্থান করবে, যেটা সম্ভব না, তাই না? সুতরাং পারমাণবিক সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হবে
17। ঠিক আছে? আচ্ছা, এইভাবেই মূলত অ্যানায়নের সৃষ্টি হয়। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা আজকে কি শিখতে পারলাম? শিখতে পারলাম হচ্ছে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধনের মেইন কারণটা কি। হ্যাঁ, তারপরে আমরা শিখতে পারলাম ক্যাটায়ন কি, বা কে কে ক্যাটায়ন সৃষ্টি করে, কেনই বা সৃষ্টি করে, কি কি কারণে সৃষ্টি করে। তারপরে আমরা শিখতে পারলাম অ্যানায়ন কি, বা অ্যানায়ন কিভাবে গঠিত হয়। বা আমরা যদি এই পুরো ক্লাসটা আরেকবার রিভিউ করি, একটু মনোযোগ সহকারে শুনুন। রাসায়নিক বন্ধন কি, অর্থাৎ অণুতে পরমাণু সমূহ যে বন্ধনের যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের মূল কারণ হচ্ছে প্রতিটা মৌলের সর্বশেষ কক্ষপথে বা পরমাণুর গুলো যেহেতু ইলেকট্রন কম থাকে, সেহেতু তারা চায় স্থিতিশীলতা অর্জন করতে। তাহলে কারা স্থিতিশীল আছে? নিষ্ক্রিয় গ্যাস। তাদের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারলেই কিন্তু তারা স্থিতিশীল হবে বা কোন স্থিতিশীল হতে পারে, তাই না? এই জন্য তারা কি করে? বন্ধনে আবদ্ধ হয়। তার মেইন শর্তটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা বা স্থিতিশীলতা অর্জন করা। গেল? আচ্ছা, এরপরে আমরা যদি ক্যাটায়ন নিয়ে একটু আলোচনা করি, দেখো তো ধনাত্মক চার্জ। তাহলে আমরা ক্যাটায়নের সংজ্ঞাটা কি বলতে পারি? ধনাত্মক চার্জ যুক্ত সকল ধাতব পরমাণুকে, অর্থাৎ ধাতুর পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। ক্যাটায়ন সৃষ্টি হতে হলে অবশ্যই তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দান করতে পারে, দুইটা করতে পারে, তিনটা করতে পারে, তাই না? অর্থাৎ যতগুলা দান করবে, আমরা মনে রাখবো ইলেকট্রন দান করলে কিন্তু পজিটিভ। কেন? কারণ ইলেকট্রনের পরিমাণ কমে যাচ্ছে, বাট পজিটিভ কিন্তু থেকে যাচ্ছে, এই জন্য আমরা পজিটিভ। যেমন এখানে সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে, Na প্লাস, ম্যাগনেসিয়াম দুইটা দান করছে, Mn+2, অ্যালুমিনিয়াম তিনটা দান করছে, +3, তাই না? আচ্ছা, এবার আমরা আসি অ্যানায়ন। অ্যানায়ন আমরা কি শিখতে পারলাম? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে, আর ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু নেগেটিভ, তাই না? তাহলে ঋণাত্মক চার্জযুক্ত অধাতব আয়নকে বলা, এই কিন্তু একটা আয়ন, তাই না? আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত অধাতব আয়নকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন হতে হলে অবশ্যই তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুইটা করতে পারে, তিনটা করতে পারে। ক্লিয়ার? এই যে, কিন্তু এখানে কিন্তু দেখো, যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করছে, বাট প্রোটনের সংখ্যা কিন্তু যা আছে তাই, ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে গেছে। সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি কার পরিমাণ বেশি, ইলেকট্রনের পরিমাণ বেশি, সেহেতু এ কিন্তু নেগেটিভ। ওকে, আজকের আমার আলোচনা এই পর্যন্ত ছিল। তোমাদের বাড়ির কাজ থাকবে হলো রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন গঠনের কারণ। রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন গঠনের কারণ 2 নাম্বার থেকে বা